শুভ দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এলিজাবেথ মারান্ডি, সিনিয়র অফিসার রিপোর্টিং অ্যান্ড এঙ্গেজমেন্ট, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইউনিট, মাইক্রো ফাইন্যান্স প্রগতি ব্র্যাক। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু শুরুতে জানতে চাই যে আপনার কর্মবিরতি ছিল কাজের ক্ষেত্রে, কর্মবিরতিটা কেন নিয়েছিলেন এবং তারপরে আবার কাজ শুরু করার অভিজ্ঞতা কেমন? টোটাল কর্মজীবন যদি বলি 13 বছরের মতো, এবং এর মধ্যে একটা বড় অংশ আছে হচ্ছে উন্নয়ন কর্মী হিসাবে ডেভেলপমেন্ট সেক্টরে। তো এই ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে গিয়ে আমার আসলে প্রান্তিক মানুষের সাথে তাদের জীবন নিয়ে কাজ করার একটা সুযোগ এসেছিল। সেখান থেকেই আসলে আমার মধ্যে একটা উপলব্ধি আসে, এবং এই জন্য আমি মাঝখানে একটা 3 বছরের কর্মবিরতি নিয়ে আমার নিজের যে কমিউনিটি, সাঁওতাল কমিউনিটি, তাদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য আমি নিজে কাজ করা শুরু করলাম। তো এই 3 বছর কাজ করার পরে আমার আসলে আবার নিজে থেকে মনে হলো যে আমি আসলে এতদিন মনে করতাম যে আসলে শুধু অফিসেই বুঝি নেতৃত্ব বা অন্যান্য কাজগুলো করা যায়, কিন্তু আসলে মাঠে থেকেও করা যায়। এবং এই যে আমার নতুন যে উপলব্ধি, নতুন যে অভিজ্ঞতা, সেটা আমার মনে হলো যে আবার কাজে লাগানো দরকার। প্লাস আমার আসলে আবার কর্মক্ষেত্রে ফিরে গিয়ে নিজেকে আরেকটু পরিপক্ক করা দরকার। এই জন্যই আমি আসলে ব্র্যাক থেকে যে একটা ব্রিজ রিটার্নশিপ প্রফেশনালদের একটা প্রজেক্ট লঞ্চ হয়, সেখানে আমি অ্যাপ্লাই করি এবং তার মাধ্যমে ব্র্যাকে কাজ করার সুযোগ পাই। বাংলাদেশের নারীদের থেকে কেন আসলে চাকরি থেকে বিরতি নিতে হচ্ছে, কি মনে হয় আপনার? অ্যাকচুয়ালি নারীদের কথা যদি বলি আপু, সেটা সেক্ষেত্রে শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো দেশে নারীদের আসলে বিশেষ কিছু কারণে কর্ম থেকে বিরতি নিতে হয়। সেটা কিছুটা সামাজিক, পারিবারিক, আবার অর্থনৈতিক, আবার কখনো হচ্ছে আত্মোন্নয়নের জন্য, ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্যও নারীদেরকে বিরতি নিতে হয়। যেমন ধরে নিই যে নারীদের কর্মবিরতিতে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে মাতৃত্ব। কারণ এই সময় একজন নারীর দায়িত্ব বেড়ে যায়, নতুন সন্তানের দেখাশোনা করার যে একটা প্রয়োজনীয়তা দেখা দেয়। আর বিশেষভাবে আমাদের যে বর্তমান পারিবারিক কাঠামো, তাতে করে কিন্তু প্রতিটি পরিবার অনেক ছোট। আমাদের আগে যেরকম একটা বড় সাপোর্ট সিস্টেম ছিল, এখন কিন্তু এটা নেই, যার ফলে এই স্যাক্রিফাইসটা একজন নারীকেই করতে হয়। তো এটা একটা বড় কারণ। এছাড়াও দেখা যায় যে অনেক সময় পরিবেশের কারণেও কিন্তু নারীদেরকে চলে যেতে হয়। যেমন হয়তোবা যে কাজের ক্ষেত্রটা, সেটা হয়তো ততটা তার জন্য ভালো না বা নিরাপদ না, কোনো না কোনোভাবে তিনি সেখানে সেফ ফিল করছেন না, তখনও কিন্তু বিরতিতে যান। আবার দেখা যায় যে অনেক নারী হয়তো তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য উচ্চশিক্ষায় যেতে চান। আবার এমনও আছে, আমার মতো নারীরাও আছেন যারা নিজে কিছু করতে চান, তাদের নিজের মন থেকে কিছু করতে চান। তো এরকম বিভিন্ন কারণেই আসলে নারীরা বিরতি নিচ্ছে বাংলাদেশে। এক্ষেত্রে আবার দেখা যায় যে কর্মবিরতিতে তারা নিচ্ছেন, কিন্তু যখন কাজে ফিরেন তখন কিন্তু একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতো। কি কি ধরনের চ্যালেঞ্জ থাকে সেখানে? এখানেও আসলে যেমন বিরতিতে যাওয়ার অনেকগুলো কারণ থাকে, চ্যালেঞ্জগুলো যখন ফিরতে আসেন তখনও আবার অনেক রকম চলে আসে। সর্বপ্রথম তার ব্যক্তিগত, যেমন একটা গ্যাপের পরে সে যখন আবার একটা ফর্মাল মানে কাজের ক্ষেত্রে ফিরে আসতে চাবেন, সেটার জন্য যে মানসিক প্রস্তুতি, মানে তার নিজের মধ্যে যে আত্মবিশ্বাসটা ছিল, সেটাকে আবার নতুন করে তৈরি করা, এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। এরপরের যে চ্যালেঞ্জটা আসে সেটা হচ্ছে সে যখন জব মার্কেটে যায় এবং কম্পিট করে, হয়তো এখানে তার ব্রেকটা কতটা দীর্ঘ সেটাও একটা বিষয় ম্যাটার করে। যেমন আমরা জানি যে বাংলাদেশে প্রতি বছর প্রায় 7 থেকে 8 লাখ গ্র্যাজুয়েট, উচ্চশিক্ষিত গ্র্যাজুয়েট যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছে। এই যে একটা কম্পিটিশন, এই কম্পিটিশনের মধ্যে আসার জন্য তার যে একটা প্রস্তুতি, সেটা কিন্তু অনেক বড় একটা চাপ। পাশাপাশি আরও একটা চাপ হয়, যেটা তার সিভিতে একটা বড় গ্যাপ তৈরি হয়ে যায়, এবং এই গ্যাপটাকে কিন্তু আমরা যারা নিয়োগকর্তা, তারা এখনও কিন্তু সহজভাবে নেন না। যদিও আমি নিজে একজন বিরতিতে থাকা নারী হিসাবে যেটা অনুভব করেছি, যে বিরতি অর্থ এই না যে সে আসলে কিছুই করছে না। সে যদি মাতৃত্বকালীন একটা ব্রেকও নিয়ে থাকেন, সেখানেও কিন্তু তার অনেক কিছু শেখা হয়, কারণ একটা অনেক কিছু ব্যালেন্স করতে শেখেন, ম্যানেজ করতে শেখেন, কিন্তু এই স্কিলগুলো কিন্তু আমরা কখনোই কাউন্ট করি না।
তো এই কারণগুলোর কারণে তাকে কিন্তু আসলে মানে অনেক রকম চ্যালেঞ্জ ফেস করতে হয়। নারীদের তো আসলে সমতা ভিত্তিক যে আমরা বিষয়টা বলছিলাম কর্ম পরিবেশ, সেটা তো আসলে বাস্তবায়ন করার একটা চেষ্টা চলছে এবং প্রতিনিয়ত এটা নিয়ে কাজ হচ্ছে। আমরা যদি দেখি যে আগের থেকে এখন নারীদের অংশগ্রহণ কাজের ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে কিন্তু নারীরা বেশ ভালো কাজ করছেন। এবং আরেকটি বিষয় যে নারীরা কখনো কোথাও থেমে নেই। আপনি এটা খেলার মাঠ থেকে শুরু করে ঘরের আসলে রান্নাঘর সামলানো থেকে শুরু করে প্রত্যেকটা কাজেই কিন্তু নারীরা বেশ দক্ষ, এবং তারা কিন্তু এখন তাদের বাচ্চাদের যেমন সামলাচ্ছে এবং বাচ্চারা ছোটবেলা থেকেই তার মা বাবাকে দেখে কিন্তু শিখছে, স্পেশালি মাকে দেখে যে আমার মা করতে পারছেন, সেই মেয়েটিও হয়তো বা ছোট্ট বাচ্চাটাও একটা সময় বড় হতে হতে এই সেক্টরে আসবেন। এই ক্ষেত্রে যে আমরা যে একটা আসলে একটা বাঁধ ভেঙেছি এবং নারীদের যে একটা আগের ঘরের বন্দির একটা ব্যবস্থা সেটা আমরা চেঞ্জ করতে পেরেছি, এটা আপনার কাছে কেমন লাগে এবং আগামীতে আপনি আরো নারীদেরকে আরো কোন অবস্থানে দেখতে চাইবেন? আমার মনে হয় যে প্রতিবন্ধকতার কথাগুলো আমরা বললাম, হ্যাঁ, এগুলো এখনো আছে এবং এগুলো থাকাকালীন অবস্থায় নারীদের যে অর্জন, সে অর্জনের কিন্তু একটা অনেক বড় মানে কি বলবো তালিকা আপনার কাছ থেকে আমরা পেলাম। তো এখন শুধু আমরা এখান থেকে এটুকুই অনুমান করতে পারি, যদি আসলে কিছুটা হলেও সেই বাধাগুলোকে আরেকটু মিনিমাইজ করা যায়, আরেকটু অ্যাড্রেস করা যায়, তাহলে একজন নারীর মধ্যে আরো কত কি সম্ভাবনা আছে সেটা কিন্তু সহজে অনুমেয়, তাই না? আমার মনে হয় এটা আরো অনেক সম্ভব যদি এটা আমরা সামাজিকভাবে এবং কর্মক্ষেত্রে পারিবারিকভাবে আমরা সেই সহযোগী মনোভাবটা পাই। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে একটা বিষয় আছে যে নারীর কাছে আমাদের সমাজের কিছু আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন তৈরি হয়ে যায়। যেমন একজন নারীর যখন বিয়ে হয় রাতারাতি তার আরও একটা পরিচয়ের সাথে সাথে অনেকগুলো দায়িত্ব এসে পড়ে। মানুষ মনে করে সে রাতারাতি আরও অনেকগুলো ডিউটি কেন পালন করছে না, কিন্তু আসলে সবই তো সময়ের সাথেই ডেভেলপ করবে। এই যে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন, প্লাস একজন নারীও কিন্তু শারীরিকভাবে দুর্বলতা ক্লান্তি বোধ করেন, কিন্তু যদি তার পরিবার এবং তার সংসার অফিস দুটোই যদি সমান তালে না চলে, তাহলে কিন্তু তাকে যে পরিমাণ বলবো যে সমালোচনার মুখোমুখি হতে হয় একজন পুরুষকে মনে হয় না ততখানি করতে হয়। কারণ এই জায়গাটা যদি আমরা সমতার কথা যখন বলি তখন এই দিককার সমতার কথাটাও আমরা কিন্তু চিন্তা করা মানে আমাদের উচিত আর কি, যে একজন নারী আর কত করবেন, কারণ দিন শেষে তিনি কিন্তু অফিস করে এসে আবারও রান্নাঘরে ছুটতে হচ্ছে, ঠিক, কিন্তু তারও তো একটু বিশ্রামের প্রয়োজন। এইটা কি আমরা ভাবি? তো এবং আমি বলবো যে আজকে এই নারী দিবসে আমরা নারীরাও যেন এটা নিয়ে একটু সচেতন হই, কারণ আমি যদি নিজে ভালো না থাকি আমি কিভাবে আরো ভালো কিছু করতে পারবো? নিজের ভালো থাকাটা অত্যন্ত জরুরি। এবং আপনার নামটা শুনে আমার খুব ভালো লেগেছিল যে এলিজাবেথ, আমরা কিন্তু সকলেই জানি রানী এলিজাবেথ, এবং এই নামটার পেছনে একটু গল্পটা জানতে, কারণ এই যে এলিজাবেথের কথা যখন আমরা বলছি তখন কিন্তু তিনি একটা তার ক্রিয়েশন তৈরি করে রেখেছেন এবং রেখে গেছেন, যে তার কথা চিন্তা করে আমরা মনে করি হ্যাঁ তিনি দাম্ভিক, তিনি পাওয়ারফুল, তার মধ্যে সেই এলিগেন্সিটা আছে, তিনি পেরেছেন, তিনি পারবেন। এই যে নামটাই একটা ব্র্যান্ড তৈরি করেছে, নামটা একটা অন্যরকম জায়গা তৈরি করেছে, সেটা আপনার নামের মধ্যেও আছে এবং আপনিও সেই একই ধারার আপনার জায়গা থেকে যেভাবে এগিয়ে যাওয়া সম্ভব আপনি করছেন। তো আপনার নামটা কে রেখেছিলেন আসলে? অ্যাকচুয়ালি নামটার পিছনে আসলেই সুন্দর একটা গল্প আছে। সেটা হচ্ছে আমার বাবার যিনি বস ছিলেন উনি একজন ইংল্যান্ডের নারী ছিলেন, এবং আসলে খুব মানে আমার বাবা মার বিয়ের অনেক দিন পরের সন্তান আমি, এবং তারা তখন জানতেনও না যে আসলে ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু যখন মেয়ে হলো উনি তার বসকে জানালেন, তখন উনি বললেন যে আসলে তোমার ঘরে এতদিন পরে একজন রানী এসছে, এই জন্য তুমি এলিজাবেথ নাম রাখো, আমাদের দেশের রানী, কারণ উনি নিজে ইংল্যান্ডের ছিলেন। তো আমার বাবা আসলে ওনার সাথে আর কোনো কিছু মানে কোনো বার্গেনিং এ যান নেই, উনি বলছে ওকে ফাইন এলিজাবেথ আমি রাখবো। আচ্ছা, বেশ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, চমৎকার একটা আড্ডা কেটেছে, ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।